হ্যালো অ্যাসপিরেন্ট, প্রস্তুতি অনলাইন কোচিংয়ে সবাইকে স্বাগত। আমি এই ভিডিওতে তোমাদের জন্য 10টা খুবই ইম্পর্টেন্ট জিকের কোশ্চেন আলোচনা করতে চলেছি এবং সেই কোশ্চেন সম্পর্কিত আরও কিছু তথ্য আলোচনা করব, যেগুলো তোমাদের আপকামিং ডাব্লিউবিপি, জিডি বা পিএসসি, ক্র্যাক, প্রিলি সমস্ত জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে। তো পুরো ভিডিওটা খুবই মনোযোগের সাথে দেখো প্রথম কোশ্চেনে কি বলা হয়েছে, কোন শিখ গুরু সাচ্চা বাদশাহ উপাধি ধারণ করেছিলেন? কোন শিখ গুরু সাচ্চা বাদশাহ উপাধি ধারণ করেছিলেন? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান বি, অর্থাৎ গুরু হরগোবিন্দ। গুরু হরগোবিন্দ। এইবার এই শিখ ধর্মের গুরুদের সম্বন্ধে কয়েকটা ইম্পর্টেন্ট তথ্য আমরা জেনে নিই। যে শিখ ধর্মের প্রবর্তক বা প্রথম শিখ গুরু কে ছিলেন, সেক্ষেত্রে আমাদের হয়ে যায় গুরু নানক। প্রথম শিখ গুরু ছিলেন গুরু নানক। আর দ্বিতীয় শিখ গুরু এবং বলা যায় যে গুরুমুখী বর্ণমালার প্রবর্তক কে ছিলেন? দ্বিতীয় শিখ গুরু এবং গুরুমুখী বর্ণমালার প্রবর্তক কে ছিলেন? সেক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাবে গুরু অঙ্গদ। গুরু অঙ্গদ দ্বিতীয় এবং গুরুমুখী বর্ণমালা প্রবর্তক গুরু অঙ্গদ। আর শিখ ধর্মের দশম তথা শেষ শিখ গুরু কে ছিলেন? সেক্ষেত্রে হয়ে যাবে গুরু গোবিন্দ সিং। গুরু গোবিন্দ সিং। শিখ ধর্মের দশম তথা শেষ শিখ গুরু কে ছিলেন? গুরু গোবিন্দ সিং। তো এতটাই ইম্পর্টেন্ট। পরের কোশ্চেন কী আছে দেখা যাক। পরের কোশ্চেনে বলেছে লোকসভার স্পিকার নির্বাচন করেন। লোকসভার স্পিকারকে কে নির্বাচন করেন? কিছুদিন আগেই আমাদের 18তম লোকসভা স্পিকার নির্বাচিত হয়ে গেলেন। তো সেই সম্পর্কিতই বলা যায় যে লোকসভার স্পিকার কে নির্বাচন করেন। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। লোকসভার সদস্যরা বা বলা যায় লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের সদস্যরা, লোকসভার সদস্যরা বা লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের সদস্যরা লোকসভার স্পিকারকে নির্বাচিত করেন। এবার লোকসভার স্পিকার সম্বন্ধে দু একটা ইম্পর্টেন্ট টুকরো জিনিস আমরা খুব ইম্পর্টেন্ট জিনিস এবার আলোচনা করব। যে এই লোকসভার স্পিকার, এটা গ্রেট ব্রিটেনের সংবিধান থেকে নেওয়া হয়েছে। লোকসভা স্পিকারের যে ধারণাটা, সেটা গ্রেট ব্রিটেনের সংবিধান থেকে আমাদের সংবিধানে গৃহীত হয়েছে। আর লোকসভা স্পিকার মর্যাদার দিক থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সমতুল্য হন। লোকসভা স্পিকার মর্যাদার দিক থেকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির সমতুল্য হন। আর লোকসভার স্পিকার হওয়ার জন্য ন্যূনতম বা মিনিমাম এজ কত দরকার হয়? 25 বছর। মিনিমাম এজ দরকার হয় 25 বছর লোকসভার স্পিকার হওয়ার জন্য। আর লোকসভার যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন লোকসভার স্পিকার বা অধ্যক্ষ। লোকসভার যৌথ অধিবেশনে সভাপতিত্ব কে করেন? না লোকসভার স্পিকার বা লোকসভার অধ্যক্ষ। ঠিক আছে। লোকসভার যদি বলি প্রথম স্পিকার কে ছিলেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে জে.ভি. মাভলঙ্কর। জে.ভি. মাভলঙ্কর লোকসভার প্রথম স্পিকার ছিলেন। আর যদি বলি যে লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন, সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা মহিলা বলছি, তাই সেক্ষেত্রে হয়ে যাবে মীরা কুমার। মহিলা মীরা কুমার, এরকমভাবে মনে রাখবে যে লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন? মীরা কুমার। আর দ্বিতীয় তথা এখনও পর্যন্ত এই দুজনই হয়েছে লোকসভার মহিলা স্পিকার, সেক্ষেত্রে হয়ে যাবে সুমিত্রা মহাজন। সুমিত্রা মহাজন। তাহলে প্রথম মহিলা মীরা কুমার, আর দ্বিতীয় তথা সর্বশেষ যদি বলা হয় সুমিত্রা মহাজন। আর লোকসভা স্পিকার যিনি পরবর্তীকালে ভারতের রাষ্ট্রপতি হয়েছিলেন, এটা যদি বলি যে লোকসভার কোন স্পিকার যিনি পরবর্তীকালে ভারতের রাষ্ট্রপতি হয়েছিলেন, সেক্ষেত্রে কি হয়ে যাবে? নীলাম সঞ্জীব রেড্ডি। নীলাম সঞ্জীব রেড্ডি, যিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং বলা যায় যে ভারতের সবথেকে কম বয়সে রাষ্ট্রপতি হয়েছিলেন। নীলাম সঞ্জীব রেড্ডি, যিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং সবচেয়ে এখনও পর্যন্ত সবথেকে কম বয়সে রাষ্ট্রপতি কে হয়েছেন? না নীলাম সঞ্জীব রেড্ডি। আর লোকসভার স্পিকার ছিলেন তিনি, যিনি পরবর্তীকালে রাষ্ট্রপতি হন। আচ্ছা, লোকসভার প্রথম বাঙালি স্পিকারের কথা যদি আমরা বলতে চাই, লোকসভার প্রথম বাঙালি স্পিকার কে ছিলেন? সেক্ষেত্রে হয়ে যাবে সোমনাথ চট্টোপাধ্যায় হয়ে যাবে লোকসভার প্রথম বাঙালি স্পিকার। আর এই যে কিছুদিন আগেই গঠিত হয়ে গেল লোকসভার 18তম লোকসভা স্পিকার কে নির্বাচিত হলেন? সেক্ষেত্রে আমাদের উত্তরটা হয়ে যাবে ওম বিড়লা। লোকসভার 18তম লোকসভার স্পিকার কে নির্বাচিত হলেন? লোকসভার ওম বিড়লা। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনটা দেখা যাক কী আছে। রাজা রঞ্জিত সিং এর রাজধানী কোথায় ছিলেন? রাজা রঞ্জিত সিং এর রাজধানী কোথায় ছিল?
এক্ষেত্রে সঠিক উত্তরটা হয়ে যাবে আমাদের অপশন বি, অর্থাৎ পাঞ্জাবের লাহোরে। পাঞ্জাবের লাহোরে মানে তৎকালীন অবিভক্ত ভারতের লাহোরে, পাঞ্জাবের লাহোরে। তো এখন তো লাহোর তো জানোই যে এটা পাকিস্তানের অংশ। তো তখন রাজা রঞ্জিত সিং তিনি ছিলেন লাহোরে, তার রাজধানী ছিল। আচ্ছা, এই রাজা রঞ্জিত সিংকে কি বলা হতো? শের ই পাঞ্জাব, শের ই পাঞ্জাব, শের ই পাঞ্জাব বলা হতো রাজা রঞ্জিত সিংকে। আর তার একটি বক্তব্য মানে তার একটি উক্তি, খুব জনপ্রিয় উক্তি কি? সব লাল হো জায়েগা, সব লাল হো জায়েগা উক্তিটি কে করেছিলেন? না, সেক্ষেত্রেও হয়ে যাবে রাজা রঞ্জিত সিং। আর ইংরেজদের সঙ্গে রঞ্জিত সিংয়ের অমৃতসরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল? প্রথম কথা হচ্ছে কাদের সাথে ইংরেজদের সঙ্গে কার অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? রাজা রঞ্জিত সিংয়ের। এবং সেটি কত সালে রাজা রঞ্জিত সিংয়ের সঙ্গে ইংরেজের অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? 1809 সালে। 1809 সালে ইংরেজদের সঙ্গে রাজা রঞ্জিত সিংয়ের অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিলেন। তো রাজা রঞ্জিত সিং সম্পর্কিত এইটাই আমার ইম্পর্টেন্ট বলে মনে হলো। চলো পরবর্তী কোশ্চেন কি আছে দেখে নেওয়া যাক। ইবাদতখানা কোথায় অবস্থিত? ইবাদতখানা কোথায় অবস্থিত? এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন এ। ইবাদতখানা কোথায় অবস্থিত? না, ফতেপুর সিক্রির নিকট। ইবাদতখানা আমাদের ফতেপুর বা উত্তরপ্রদেশের ফতেপুর সিক্রির নিকট বলা যায়। আচ্ছা, এবার কয়েকটা জিনিস এখান থেকে আমরা একটু আলোচনা করি যে আকবর ফতেপুর সিক্রি, আকবর ফতেপুর সিক্রির নির্মাণ করেন। ফতেপুর সিক্রি এটিকে নির্মাণ করেছিলেন আকবর। আর এই ফতেপুর সিক্রিতেই গুজরাট জয়ের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে বুলন্দ দরওয়াজা নির্মাণ করেন। আর এই ফতেপুর সিক্রিতেই গুজরাট জয়কে স্মরণীয় করে রাখতে সম্রাট আকবর বুলন্দ দরওয়াজা নির্মাণ করেছিলেন। আর এই আকবরের শাসনকালে ফতেপুর সিক্রি ছিল মুঘল সাম্রাজ্যের রাজধানী, সম্রাট আকবরের সময় এই ফতেপুর সিক্রি ছিল মুঘল সাম্রাজ্যের রাজধানী। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনটা দেখে নিই। কোন রাজ্যে ল্যাটেরাইট মৃত্তিকা সবথেকে বেশি পাওয়া যায়? কোন রাজ্যে ল্যাটেরাইট মৃত্তিকা সবথেকে বেশি পাওয়া যায়? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ কর্ণাটকে। কোন রাজ্যে ল্যাটেরাইট মৃত্তিকা সবথেকে বেশি পাওয়া যায়? কর্ণাটকে। আর কর্ণাটকের রাজধানী আমরা নিশ্চয়ই জানি বেঙ্গালুরু। কর্ণাটকের রাজধানী হচ্ছে বেঙ্গালুরু। ঠিক আছে, আর যদি বলি পশ্চিমবঙ্গে ল্যাটেরাইট মৃত্তিকা কোথায় বেশি পাওয়া যায়? পশ্চিমবঙ্গে ল্যাটেরাইট মৃত্তিকা কোথায় বেশি পাওয়া যায়? সেক্ষেত্রে হয়ে যাবে মালভূমি অঞ্চলে। পশ্চিমবঙ্গের ল্যাটেরাইট মৃত্তিকা কোথায় সবথেকে বেশি পাওয়া যায়? মালভূমি অঞ্চলে। অর্থাৎ মালভূমি, পশ্চিমবঙ্গের মালভূমি মানে হচ্ছে পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান ইত্যাদি জায়গায়। আর ল্যাটেরাইট মৃত্তিকায় একটা জিনিস বলা যায় যে ল্যাটেরাইট মৃত্তিকায় প্রচুর পরিমাণে কি থাকে? আয়রন অক্সাইড। ল্যাটেরাইট মৃত্তিকায় প্রচুর পরিমাণে কি থাকে? আয়রন অক্সাইড। আর যার জন্যই এই ল্যাটেরাইট মৃত্তিকার রং কী হয়ে যায়? লাল হয়ে যায়। ল্যাটেরাইট মৃত্তিকায় প্রচুর পরিমাণে থাকে আয়রন অক্সাইড, আর এই কারণেই ল্যাটেরাইট মৃত্তিকার রং লাল হয়ে যায়। ঠিক আছে, বেশ, চলো পরবর্তী কোশ্চেনটা কি আছে দেখে নিই। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বলা যায়, যারা কম্পিটিটিভ এক্সামের সঙ্গে যুক্ত আছো তারা এটা জানবে যে দশমিক পদ্ধতি কোন যুগে আবিষ্কৃত হয়? দশমিক পদ্ধতি কোন যুগে আবিষ্কৃত হয়? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, গুপ্ত যুগে। মহান যুগ, গুপ্ত যুগ, সেই যুগেই দশমিক পদ্ধতি। আমাদের অঙ্কে দশমিকের ভ্যালুটা মানে দশমিক কতটা ইম্পর্টেন্ট আমরা সবাই জানি। তো গুপ্ত যুগে আবিষ্কার হয়। আর এই গুপ্ত যুগকেই বলা হয় প্রাচীন ভারতের স্বর্ণযুগ। এই গুপ্ত যুগকেই বলা হয় প্রাচীন ভারতের স্বর্ণযুগ। এটাও পরীক্ষায় জিজ্ঞেস করে যে প্রাচীন ভারতের স্বর্ণযুগ কোন যুগকে বলা হয়? গুপ্ত যুগকে। আর প্রাচীন ভারতের বিখ্যাত গণিতবিদ আর্যভট্ট এই দশমিক পদ্ধতি আবিষ্কার করেন। বিজ্ঞানী আর্যভট্ট এই দশমিক পদ্ধতিটি আবিষ্কার করেন। ওই জন্য অনেক সময় আবার এটাও ঘুরিয়ে জিজ্ঞেস করে আর্যভট্ট বরাহমিহির কোন যুগের ছিলেন? সেক্ষেত্রেও আমাদের উত্তর হয়ে যাবে গুপ্ত যুগ। আর
এই ইয়ে সম্বন্ধে তোমার আর্যভট্ট সম্বন্ধে আরেকটি ইম্পর্টেন্ট কোশ্চেন যদি আমি বলি, আর্যভট্ট সূর্য সিদ্ধান্ত গ্রন্থের রচয়িতা, আর্যভট্ট সূর্য সিদ্ধান্ত গ্রন্থের রচয়িতা। আর আর্যভট্ট সম্বন্ধে যদি আরেকটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন বলি, সেটা হয়ে যাবে 1975 সালে ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ যেটি উৎক্ষেপিত করা হয়েছিল তার নাম কি, সেটাও হয়ে যাবে আর্যভট্ট, এবং সেটি কত সালে, 1975 সালে। বেশ, চলো পরের কোশ্চেনটা কী আছে দেখে নিই। এটাও বলা যায় খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি তোমাদের সামনে সমস্ত ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোই আলোচনা করেছি, তাই এই কোশ্চেনগুলো পারলে স্কিপ করবে না তোমরা। আচ্ছা, পরের কোশ্চেনটা যেটা বলেছে যে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে? এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 1800 সালে বা 1800 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। কার দ্বারা? লর্ড ওয়েলেসলি দ্বারা। কার দ্বারা ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল? লর্ড ওয়েলেসলি দ্বারা, তৎকালীন সুতানুটি অর্থাৎ বর্তমানের কলকাতায়। আচ্ছা, আর 1700 সালে কি প্রতিষ্ঠা হয়েছিল সুতানুটিতেই প্রতিষ্ঠিত হয়েছিল ফোর্ট উইলিয়াম দুর্গ। এরই একটি অংশ হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজ। তাহলে 1700 সালে প্রতিষ্ঠিত হয়েছিল ফোর্ট উইলিয়াম দুর্গ। আর যার প্রথম গভর্নর কে ছিলেন? চার্লস আয়ার। আয়ার। আর বাংলায় এটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রধান কার্যালয় ছিল বলা যায়। ফোর্ট উইলিয়াম দুর্গ তখন বাংলায়, ইংরেজ শাসিত ভারতের কথা বলছি, তখন বাংলায় এটি ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রধান কার্যালয় ছিল। আর ফোর্ট উইলিয়াম দুর্গটি ব্রিটিশ রাজা তৃতীয় উইলিয়ামসের নামানুসারে নির্মিত হয়। ফোর্ট উইলিয়াম দুর্গ ব্রিটিশ রাজা তৃতীয় উইলিয়ামসের নামানুসারে নির্মিত হয়েছিল। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনটা কী আছে একটু দেখে নিই। ভারতবর্ষে প্রথম সংবাদপত্র প্রকাশ করেছিল, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। ভারতবর্ষের প্রথম সংবাদপত্রের কথা বলছি, তাই কতটা ইম্পর্টেন্ট তোমরা আইডিয়াই করতে পারছো। ভারতবর্ষে প্রথম সংবাদপত্র প্রকাশ করেছিলেন কে? সেক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে জেমস অগাস্টাস হিকি, অর্থাৎ অপশন বি। ভারতবর্ষে প্রথম সংবাদপত্র প্রকাশ করেছিলেন জেমস অগাস্টাস হিকি। কত সালে? 1780 সালে। বলা যায় যে বাংলা তথা ভারতের প্রথম সংবাদপত্র, আর সেটি কি না বেঙ্গল গেজেট, এবং এটি একটি ইংরেজি সংবাদপত্র ছিল। সংবাদপত্রটার নাম কি বললাম? বেঙ্গল গেজেট। নাম শুনেই বুঝে যাচ্ছে এটা একটা ইংরেজি সংবাদপত্র। তাহলে বলা যায় যে বাংলা তথা ভারতের প্রথম সংবাদপত্র বা প্রথম ইংরেজি সংবাদপত্র হচ্ছে বাংলা তথা ভারতবর্ষের প্রথম সংবাদপত্র বা প্রথম ইংরেজি সংবাদপত্র হয়ে গেল বেঙ্গল গেজেট, যেটি কত সালে প্রকাশিত হয়েছিল? 1780 সালে। কার দ্বারা? জেমস অগাস্টাস হিকি। আর যদি বলি যে বাংলা ভাষায় রচিত প্রথম সংবাদপত্র কি? বাংলা ভাষায় রচিত প্রথম সংবাদপত্র সেক্ষেত্রে হয়ে যাবে সমাচার দর্পণ। বাংলা ভাষায় রচিত প্রথম সংবাদপত্র সমাচার দর্পণ। আর এটি কত সালে প্রকাশিত হয়? 1828 সালে জন ক্লার্ক মার্সম্যান দ্বারা ব্যাপটিস্ট মিশনারি কর্তৃক সমাচার দর্পণ বাংলা ভাষায় রচিত প্রথম সংবাদপত্র কত সালে? 1818 সালে। কার দ্বারা? জন ক্লার্ক মার্সম্যান দ্বারা। এবং কিসের মাধ্যমে এটি প্রকাশিত হয়েছিল? ব্যাপটিস্ট মিশনারি কর্তৃক। কোন সংস্থার মাধ্যমে? না ব্যাপটিস্ট মিশনারি কর্তৃক প্রকাশিত হয়েছিল সমাচার দর্পণ। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেনটা কী আছে একটু দেখে নিই। রাষ্ট্রপতি কার সুপারিশ অনুযায়ী জরুরি অবস্থা জারি করতে পারেন বা এমার্জেন্সি জারি করতে পারেন? রাষ্ট্রপতি কার সুপারিশ অনুযায়ী? এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশান এ, মন্ত্রী পরিষদ। রাষ্ট্রপতি কার সুপারিশ অনুযায়ী জরুরি অবস্থা জারি করতে পারেন? মন্ত্রী পরিষদ। আর এই জরুরি অবস্থা সংক্রান্ত ধারণাটি সংবিধানে কোন দেশের সংবিধান থেকে গৃহীত হয়েছিল? জরুরি অবস্থা বর্গীয় তাই জার্মানি। জরুরি অবস্থা জার্মানি, তা জার্মানির সংবিধান থেকে গৃহীত হয়েছিল, এভাবে মনে রাখবো আমরা। আর সংবিধানের 18তম অংশে বা পার্টে
সংবিধানের 8তম অংশে বা পার্টে এই জরুরি অবস্থা সংক্রান্ত বিষয়টি রয়েছে। আর রাষ্ট্রপতি এই জরুরি অবস্থা সংবিধানে কত নম্বর ধারা বলে জারি করতে পারে? 352 ধারা বলে রাষ্ট্রপতি সংবিধানে 352 ধারা বলে এই জরুরি অবস্থা জারি করতে পারে, এবং এই 352 নম্বর ধারাকেই বলা হয় জাতীয় জরুরি অবস্থা বা ন্যাশনাল ইমার্জেন্সি। এছাড়া আরেকটা জরুরি অবস্থা হয় 356 ধারা বলে জারি করা যায়, সেটিকে কি বলা হয়? শাসনতান্ত্রিক জরুরি অবস্থা বা স্টেট ইমার্জেন্সি। আর 360 ধারা বলে আরেকটি জরুরি অবস্থা, এই তিনটেই জরুরি অবস্থা জারি করা যায়। আর এই 360 ধারা বলে কি জরুরি অবস্থা জারি করা যায়? সেটাকে বলা হয় আর্থিক জরুরি অবস্থা বা ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি, যেটি এখনও পর্যন্ত একবারও জারি হয়নি। তো জরুরি অবস্থা সম্পর্কে আপাতত এইটুকুই। আমাদের আজকের শেষ কোশ্চেন, উষ্ণতা বৃদ্ধি পেলে রোধ বা রেজিস্ট্যান্স হ্রাস পায় কার? উষ্ণতা বৃদ্ধি পেলে রোধ বা রেজিস্ট্যান্স কার হ্রাস পায়? তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে অপশন বি অর্থাৎ সিলিকন। অপশন বি অর্থাৎ সিলিকন। আর এই সিলিকন কিন্তু একটি ধাতু নয়, এটি ধাতু নয়, সিলিকন একটি ধাতু নয়, এটাকে বলা হয় সেমিকন্ডাক্টর। আর সিলিকন এটি পর্যায় সারণীর গ্রুপ 18-এ রয়েছে। আর আরেকটা সিলিকন সম্পর্কে যদি বলি, ভারতের সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া কাকে বলা হয়? কর্ণাটকের বেঙ্গালুরুকে। কর্ণাটকের বেঙ্গালুরুকে বলা হয় ভারতের সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া। কর্ণাটকের বেঙ্গালুরুকে বলা হয় ভারতের সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে।